আপনারা জানেন ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডটি হচ্ছে এই পিলখানার হত্যাকাণ্ড। ২০০৯ সালে বিগত সরকার ফ্যাসিস্ট সরকার এই হত্যাকাণ্ডের মাধ্যমে এই হত্যাকাণ্ডটি নিশ্চিত করার মাধ্যমে এই দেশে পরবর্তী যে আমরা দুঃশাসন দেখেছি এটা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমেই শুরু হয়েছে। এটি এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমেই এটির বীজ বপন করা হয়েছে। আপনারা জানেন যে আমরা এই বিগত ১৫ বছর আমরা এই হত্যাকাণ্ড নিয়ে আমরা এই জাতির সামনে আমরা কখনো এর বিচারের দাবি এবং তদন্ত চেয়ে আমরা কখনো আমরা দেশবাসীর কাছে বা সরকারের কাছে আমরা দাবি তুলতে পারিনি। তো আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা একটি অভিযোগ দায়ের করেছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের কুশীলব ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল, তাদের নামটি যেন উঠে আসে এবং এই দেশবাসী যেন জানে যে কারা এই হত্যাকাণ্ডটি কোন উদ্দেশ্যে ঘটিয়েছে। আর আমরা শহীদ পরিবারের সন্তানরা, আমরা শহীদ পরিবারেরা আমরা জানতে চাই যে কাদের হাতে বা কোন উদ্দেশ্যে আমাদের বাবাদেরকে মেরে ফেলা হয়েছে। আপনারা জানেন যে এই পিলখানার হত্যাকাণ্ডটি যখন সংগঠিত হচ্ছিল তখন কিছু গণমাধ্যমের ভাইয়েরা, কিছু গণমাধ্যম কর্মী এবং টিভি চ্যানেল এবং পত্রিকায় ঢালাওভাবে প্রচার করা হয়েছিল যে এটি ডালভাতের ইস্যুকে কেন্দ্র করে এই অফিসারদের অনৈতিকতার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এটি দেশবাসীর কাছে এই শহীদ পরিবারদেরকে বা এই শহীদদেরকে অসম্মানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেন এই হত্যাকাণ্ডটি দেশবাসী সহজে ঘৃণার সাথে যেন গ্রহণ করে, এজন্য এই হত্যাকাণ্ডটিকে এই ডালভাতের ইস্যুর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন যে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আমাদেরকে বলা হয় যে এই শহীদ পরিবারদেরকে বেগম জিয়ার যে সেনা সদরে যে বাড়িটি ছিল ওটি আমাদেরকে ওই বাড়িটাতে আমাদেরকে পুনর্বাসন করা হয়েছে। এটিও একটি পরিকল্পনার অংশ। এই দেশের কাছে, এই জাতির কাছে আমাদেরকে কলঙ্কিত করার জন্য, যেন বিএনপির মতো একটা বড় দল আমাদেরকেও ঘৃণার সাথে গ্রহণ করে, এজন্য আমাদেরকে এই বেগম জিয়ার বাড়িটি আমাদের ইস্যু দেখিয়ে ওনাকে বের করে দেওয়া হয়েছে। আমার বাবা বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিল। উনি বিডিআরের ডিজি ছিলেন, উনি বিডিআরের প্রতিনিধি হিসাবে, বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম আমার বাবা, উনি বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর হওয়ার কারণে উনি এই দরবারে ওনার ভূমিকা ছিল যে বিডিআরের পক্ষ থেকে উনি সমন্বয়ক ছিল। তো যখন বিদ্রোহটা শুরু হয় আমি ওই দিন সকালে ৮টার সময়, আমি ২৫শে ফেব্রুয়ারির দিন আমি সকাল ৮টায় পিলখানা থেকে আমি বের হই। তা আমরা তখনও জানতাম না যে আসলে এই পিলখানাতে এরকম একটা ঘটনা হতে পারে। তো আমি ইউনিভার্সিটিতে চলে যাই। তো আমি ক্লাসে থেকে জানতে পারি যে পিলখানাতে একটা গণ্ডগোল হচ্ছে। তো আসলে আমি যেহেতু ওই দিন সকালবেলা এই পিলখানা থেকে বের হয়েছি, আমার আগের পরিবেশের সাথে আর পিলখানাতে একটা গণ্ডগোল হতে পারে এটার সাথে কোনো মিল ছিল না। আমি বসে বসে চিন্তা করলাম যে না, পিলখানাতে এরকম কোনো গণ্ডগোল হওয়ার সুযোগই নেই। পরে আরেকজন শিক্ষক কানে কানে বলছিল আরেকজন শিক্ষককে যে ডিজিকে মেরে ফেলছে পিলখানাতে। তো তখনও আমি আর লিখতে পারলাম না। আমি বসে বারবার চিন্তা করলাম যে না, মানে পিলখানাতে ডিজি মারা যাবে, পিলখানাতে গণ্ডগোল হবে। তো এর পরবর্তীতে ওই দিন আমার পরীক্ষা শেষে আমি আর আমার ফ্যামিলির কারোর সাথে আমি আসলে যোগাযোগ করতে পারিনি যারা পিলখানার ভিতরে ছিল। আমার বোন ছিল, আমার মামা ছিল, আর বাবার ফোন তো বন্ধই ছিল। তো আমরা পরীক্ষা শেষে বের হওয়ার পরে আমি আমার বড় বোনকে ফোন করি। আমার আম্মা গ্রামের বাড়িতে ছিল। আমার বাবার পায়ে গুলি লাগছে, এই কারণে ওনাকে পিলখানার ভিতরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে এরপরে আমার ছোটো বোনের সাথে আমরা যোগাযোগ করলাম। ও বাসা থেকে দেখতে পাইছে যে কয়েকজন জওয়ান মুখ বাঁধা ছিল লাল কাপড় দিয়ে ওনাকে কাঁধে করে নিয়ে চলে গেছে। আর কয়েকটা গ্রুপ, আমার বাবা যেহেতু কেন্দ্রীয় সুবেদার মেজর ছিল, তো ওনার কাছে
ক্যান্টনমেন্টের বিভিন্ন লকার, অস্ত্রের লকারের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলার বা গুরুত্বপূর্ণ নথির যে জায়গাগুলো এসব জায়গায় লকারের চাবি ছিল। এরপরে আমরা ওই দিন আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। পরে আমার বোনদের সাথে কথা হয়, আমার মা বাড়িতে ছিল, মা আসতে থাকে। পরবর্তীতে আপনার যখন আমার মাও বাড়ি থেকে আসতেছিল, তো আমরা এর ফাঁকে আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। তো আমাকে বিভিন্নভাবে বলে যে না, আমাদের বাসা যে ফিলখানায় ছিল বা আমি বিডিআরের একজন অমুকের ছেলে, কেন্দ্রীয় সুবেদার মেজরের ছেলে বা বিডিআরের সদস্যের ছেলে, আমি যেন আমার পরিচয় না দিই, আমি যেন আমার বোনের বাসায় চলে যাই। তো আমি পরে আমার বোনের বাসায় চলে যাই। এর ফাঁকে আমরা টিভিতে দেখতে পাই যে ঢালাওভাবে প্রচার করা হচ্ছিল যে চাল ডালের কমিশনের টাকা বা অফিসারদের যে বিভিন্ন রকমের অন্যায় অফিসারের বিরুদ্ধে গিয়ে এই সৈনিকরা একটা বিদ্রোহ করছে। তা আমি বলি, আমার বাবা এত অফিসারের সাথে সম্পৃক্ত ছিল। আমি আমার বাবার সিউর বাচ্চার সাথে আমি ওই গাড়িতে করে স্কুলে যেতাম, ওনাদের সাথে আমি আসতাম, একই স্কুলে আমি পড়তাম। তো বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন ক্যান্টনমেন্টে ছিলাম। তো ওইখানে তো আমি দেখিনি যে না, বিডিআরের ছেলে বা একজন আর্মির একজন সিনিয়র অফিসারের ছেলে মানে কোনো বাধা বিপত্তি বা মাঝে কোনো ছিল। তো আমরা সবসময় মানে পারিবারিকভাবে আমরা বড় হয়েছি। তো এখানে আরেকটা ইস্যু টানা হয়েছে যে চাল ডালের যে বিষয়টা। তো এটা আমি অনেকবার বলেছি যে আসলে আমরা প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও আমরা কর্ম করি। আমরা এই যে সরকার চাল ডালের জন্য 400 কোটি টাকা বিজিবিকে দিয়েছে, তো 400 কোটি টাকা তো বিজিবিকে এমনি দিয়ে দেয়নি। এটা ব্যবসা করার পরে যে টাকাটা, ওই টাকাটা হলো বিডিআরের যে সদস্য তাদের মধ্যে এটা আনুপাতিক হারে ভাগ হবে। এখানে টিএ এবং ডিএ দুইটা ভাগ আছে। আপনার যারা কর্মের সাথে সরাসরি জড়িত ছিল এই চাল ডাল কেনা বেচার সাথে, তাদের একটা অংশ ছিল, আবার যারা অফিসিয়ালি যারা কাজ করছে তাদের একটা অংশ ছিল। তা আপনি যদি দেখেন এই কমিশনগুলোকে ভাগ করেন, চাল ডাল বিক্রির যে কমিশনের টাকা পুরো বাহিনীতে যদি এটা ভাগ করা হয়, তাহলে এটা হয়তো 5-7 হাজার টাকা বা 10,000 টাকা হবে। তা আমাদের জাতির সামনে এই যে এতগুলো অফিসারকে বা সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে, অফিসারদেরকে হেয় করার জন্য, সেনাবাহিনীর অফিসারদেরকে ছোট করার জন্য যে চাল ডালের যে ইস্যুটাকে তুলে নিয়ে আসছে, তা আমি বলবো 5-7 হাজার টাকার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করে কিনা, এভাবে পুড়ে ফেলে কিনা, এভাবে গণকবরে ফেলে দেয় কিনা, লাশ ধ্বংস করে কিনা। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডটা একভাবে এই চাল ডাল নিয়ে জাতির সামনে একভাবে তুলে ধরা হয়েছে। এরপরে হলো আপনার বেগম জিয়ার যে বাড়িটা, এটা নিয়েও আপনার যেন বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল আমাদের প্রতি সহানুভূতিশীল না হয়, এজন্য এটা প্রচার করা হলো বেগম জিয়াকে বাড়ি থেকে বের করার জন্য, যে না, পিলখানার শহীদ পরিবার যারা, ওদেরকে থাকতে বাসা দিব, উনি তো বাসা থেকে বের হয়ে যেতে পারে। তো আপনারা দেশ জাতি দেখেছে যে বেগম জিয়াকে কিভাবে বাড়ি থেকে এই সেনা সদরের যে ওনার বাসভবন ছিল, ওই বাড়ি থেকে ওনাকে কিভাবে বের করে দিছে। তা আমাদেরকে সামনে টেনে এই শহীদ পরিবারদের ইমোশনকে কাজে লাগিয়ে এই বেগম জিয়াকে এই বাসা থেকে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমাদেরকে ওইখানে কখনোই আমাদের কোনো একটা শহীদ পরিবারকে কোনো ফ্ল্যাট বা কোনো কিছু দেওয়া হয় না। এখানে হলো সার্ভিং অফিসার যারা আছেন তাদের জন্য কোয়ার্টার করা হয়েছে। তো এই জিনিসগুলো একেবারে উদ্দেশ্যমূলকভাবে আপনারা দেখেছেন যে এই পিলখানার হত্যাকাণ্ডটা এত সুচারুভাবে করা হয়েছে যে যেন আগামী এই যে আমরা যে গত 15 বছর যে ফেসিস্ট সরকারের ফেসিজম ভোগ করছি, এটা কিন্তু এই পিলখানার হত্যাকাণ্ড যদি না হতো, এই অফিসাররা যদি বেঁচে থাকতো, আপনার কোনো কারোর পক্ষে এই টাইপের এইভাবে দেশ চালানো কখনোই সম্ভব ছিল না। তো আমরা আজকে এই শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ দায়ের করেছি যেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রকৃতভাবে জড়িত এবং নিরপরাধ বিডিআর সদস্যরাও যেন এই যে তারা যে পরিমাণে সাজা ভোগ করেছে, এই সাজা মানে তাদেরকে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা জাতির কাছে বা বিচার যারা সরকার আছেন তাদের কাছে আমরা দাবি জানিয়েছি। এর মূলত আমরা আজকে করেছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এর কুশীলব ছিল, এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, রাষ্ট্রের 2009 সালে যারা
রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, গোয়েন্দা সংস্থাগুলো ছিল, সরকারের বড় বড় রাজনৈতিক নেতৃত্ব ছিল তখনকার সময়ের। তাদের প্রত্যেকের যাদের যেভাবে এই হত্যাকাণ্ডের সাথে ইনভলভমেন্ট ছিল, যেন তাদের নাম বের হয়ে আসে, এই জাতি যেন তাদেরকে ঘৃণার সাথে গ্রহণ করে, এই জাতি যেন তাদেরকে সঠিক বিচারের আওতায় নিয়ে আসে। এজন্য আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দায়ের করেছি। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় উনি আমাদেরকে আশ্বাস করেছেন, উনি কথা দিয়েছেন যে উনি আমাদের অভিযোগটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি আমলে নিয়েছেন এবং এর কার্যক্রম যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দ্রুত এর কার্যক্রম গ্রহণ করা হবে।